right? So আপনারা তো মোস্টলি EMBA, right? জি BBA আছেন, আচ্ছা ওকে ফাইন, ওকে ঠিক আছে। সো টুডে উই উইল স্টার্ট, আমরা এখান থেকে মেইনলি আমরা দেখবো রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, বেসিক রিসার্চ, এগুলো নিয়ে আমরা অলরেডি উই হ্যাভ টকড, ঠিক আছে? Why managers should know about research and managers and the consultant and ethics and business research. More or less we have discussed, but আজকে আমরা মেইনলি দেখবো। So yeah, please get in. Acha, so business research, why do we actually need a research, right? So first of all, one of the main thing, if there is no issue, there is no need of research. As if there is not a problem, so আপনার তো শুধু কোনো কিছু ইনভেস্টিগেট করার দরকার নাই। What we have learned, first of all, is a systematic inquiry, right? So we have learned that it's a systematic inquiry, যেটা আমরা একটা systematically inquire করে জিনিসটা we try to find out what are the reasons for the problem and then we try to find a solution for that. So in that case, যেটা হচ্ছে, there should be at least a problem, যেই প্রবলেমটা is worth solving for. বুঝতে পেরেছেন? তো তার মানে এমন একটা প্রবলেম যেটা নাকি আমাদের সলভ করলে that is worth it. See, এখন অর্গানাইজেশনাল প্রবলেম হতে পারে, একাডেমিক প্রবলেম হতে পারে, আমরা নট অনলি আ প্রবলেম, দ্যার মাইট বি আ ইস্যু, আমরা একটা নিউ নলেজ ডিসকভার করতে চেতে পারি, দ্যাটস অলসো আ প্রবলেম, যে ওই জিনিসটা আমাদের জানা নাই, জিনিসটা এখন অজানা রয়েছে, সো উই মাইট ডিসকভার সামথিং। বুঝতে পেরেছেন? সো দেয়ার শুড বি সাম রিজনস ওয়াই শুড বি রিসার্চ। তো যেরকম দেখেন, ফার্স্ট অফ অল দেয়ার মাইট বি আ প্রবলেম লাইক দিস, সে এমপ্লয়িজ টার্নওভার, সে একটা অর্গানাইজেশনে যদি আমরা ধরি, সে ইফা একটা কোম্পানিতে যদি খুব মানে ফ্রিকুয়েন্টলি এমপ্লয়িজ আর লিভিং দ্যাট অর্গানাইজেশন, দ্যাটস অ্যালার্মিং, রাইট? সো ডেফিনেটলি হ্যাঁ, কারণ যে কোনো কর্মে, কারণ বিকজ ওয়ান্স ইউ হায়ার অ্যান এমপ্লয়ি ইউ অ্যাকচুয়ালি ইনভেস্ট অন দ্যাট পার্সন, তাই না? So you are investing how? So আপনি ওখানে you are providing him or her trainings, ঠিক আছে? You are trying to him accustom with your own company culture, organization and everything. And also whenever an employee leaves, he leaves with some key confidential and secrets from your company as well. আপনি কিভাবে কাজ করতেছেন? So when he's moving to another competitive organization, তখন কি হচ্ছে? আপনার কিছু কোম্পানির সিক্রেটসও কিন্তু ওখানে চলে যাচ্ছে। সো ইটস অলওয়েজ অন দ্য পজিটিভ সাইড যে আপনি আপনার এমপ্লয়িজদেরকে ধরে রাখতে পারলেন, তার মানে ধরে রাখতে না পারছেন যখন, দ্যাট মিনস দ্যাটস আ ফেলিয়ার, রাইট? আই মিন দেয়ার সামথিং রং, যেটা কারণে উই ক্যান প্রোভাইড, উইচ ইজ লাইক ওয়াই দে আর অ্যাট্রাক্টেড টু সাম আদার অর্গানাইজেশনস। সো ইন দ্যাট কেস, তো এমপ্লয়িজ টার্নওভার ইজ আ বিগ ইস্যু ফর আ কোম্পানি। সো আমরা সবসময় চাই যে আমরা আমাদের এমপ্লয়িগুলো থাকুক, অ্যান্ড ডেফিনেটলি অর্গানাইজেশনে যখন আপনাকে অ্যাডিকুয়েট মানে সাফিসিয়েন্ট ইয়াগুলো দিবে, অপরচুনিটিসগুলো দিবে, সামওয়ান দে উইল নট লিভ, রাইট? সো আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্ট ভালো, আপনার বেনিফিটস ভালো, ঠিক আছে, আপনি ইউ আর গেটিং গুড কোয়ালিটি ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ওভারঅল সব কিছু যখন ভালো থাকবে, ইফ ইউ হ্যাভ গেট আ গুড প্যাকেজ, ইউ উইল ডেফিনেটলি নট লিভ দ্যাট অর্গানাইজেশন, রাইট? সো দেয়ার ইজ সামথিং রং ওয়েন দের ইজ টার্ন ওভার স্টিল। সো এখন দেখা যাচ্ছে কোনো অর্গানাইজেশনের জন্য এমপ্লয়ি টার্ন ওভার ইজ হাই, সো ডেফিনেটলি দ্যাটস আ ম্যাটার অফ কনসার্ন। সো ওয়াই ইজ ইট সো হাই? সো ওই জিনিসটা কিন্তু উই মাইট ফাইন্ড আউট। সো প্রবলেমস লাইক দিস, সো আরও মেজর ইস্যুস, সেলস ডিক্লাইন। একটা কোম্পানি কি ডিপেন্ড করে কিসের উপরে? সেলসের উপরে, রাইট? দ্যাটস মানে আই মিন সেলসটাই তো তাদের রেভিনিউ জেনারেট করে। তো রেভিনিউ জেনারেট আপনি যত যাই থাকো, আপনি অনেক ডিপার্টমেন্ট, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে সেলস না হলে তো দেয়ার ইজ নো পয়েন্ট। সো রেভিনিউ জেনারেট হবে না, রেভিনিউ জেনারেট না হলে তো অনেক সময় সেলস ডিক্লাইন করে। অ্যান্ড দেয়ার ইজ অলসো প্রবলেম লাইক কাস্টমার সুইচিং ধরে নিতেন, মানে একটা কাস্টমার এই প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে সুইচ করতেছে, সে কোকাকোলা অ্যান্ড পেপসি। সো কোকাকোলা থেকে দেখা গেল যে মোস্টলি অনেকে সুইচ করতেছে পেপসিতে। সো দ্যাটস আ প্রবলেম, তাই না? সো এই ধরনের যে প্রবলেমসগুলো আছে, তারপরে এমপ্লয়িজ মোটিভেশন ইজ আ বিগ ফ্যাক্টর। বিকজ দেখেন, আপনার এমপ্লয়িজরা যদি মোটিভেটেড না হয়, তাহলে দেখা যাচ্ছে যে একটা অর্গানাইজেশন কিন্তু গ্রো করার চান্সেস বা পসিবিলিটিস কমে যায়। সো ইফ ইউ আর ওয়ার্কিং লাইক ইফ ইউ আর মানে ওই সেম ক্যাটাগরিতে মনোটোনাসলি আপনি এক জিনিসই করতেছেন ওভার অ্যান্ড ওভার এগেন, সো হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? ক্রিয়েটিভ কিছু তো আসতেছে না, তাই না? সো এমপ্লয়িজ মোটিভেশন কিন্তু একটা কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড পুয়ার পাংচুয়ালিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন দেখবেন যে কেউ ডিমোটিভেটেড বা আপনার এমপ্লয়িজরা মানে দে আর নট মানে ইন্টারেস্টেড, মানে আপনার কোম্পানি দেন আছে বাট জোর করে হয়তো সামহাও থাকছে, অন্য কোথাও জব পাচ্ছে না, এই জন্য এখানে থাকতেছে, তো তখন দেখা যাবে তাদের পারফরমেন্সের দিক দিয়ে খারাপ, পাংচুয়ালিটি নাই, লেটলি আসতেছে, হ্যাঁ তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, কাজ ঠিক মতো হচ্ছে না। সো পুয়ার পারফর্ম, সো মেনি প্রবলেমস। সো এই ধরনের যখন প্রবলেমসগুলো থাকে একটা অর্গানাইজেশনে, দেন দেয়ার্স কাম লাইক একটা অর্গানাইজেশন লাইক 500 এমপ্লয়িজ কাজ করছে বা 1000 এমপ্লয়িজ কাজ করছে, যখন এই ধরনের প্রবলেমস পারসিস্ট করে বাট ফর লং টার্ম, তখন দেখা যাচ্ছে যে ইট ইজ ওয়ার্থ ডুইং এ রিসার্চ অন দ্যাট, লাইক ওয়াই ইজ ইট সো ওয়াই ইটস হ্যাপেনিং। সো এই ধরনের প্রবলেমসগুলো উই মাইট সলভ। দেয়ার মাইট সেভারাল আদার মানে
ইস্যুস লাইক সেলস ডিক্লাইন ধরেন, ঠিক আছে? দেখেন পয়েন্টস এন্ড পয়েন্টস আফটার পয়েন্টস। তো আমাদের ফার্স্ট আমরা একটা পয়েন্টস বললাম কি মেজর ইস্যু ওয়াজ সেলস ডিক্লাইন, রাইট? অন দিস সেলস ডিক্লাইনটা কী কী কারণে হইতে পারে? ফার্স্ট অফ অল একটা পয়েন্ট আপনি আইডেন্টি করলেন কি আমার সেলসটা কমে যাচ্ছে। আপনি যখন আপনার কোয়ার্টার এন্ড সেলস দেখলেন, আপনি তো কোয়ার্টার টু কোয়ার্টার সে আপনার 5 ইয়ার্সের সেলসের আপনি একটা করেন না, মানে প্রিভিয়াস সেলস রেকর্ডটা দেখেন। সো সে আপনি একটা ফোরকাস্ট করতেছেন, তো ফোরকাস্টটা বেস কিসের উপরে করে? প্রিভিয়াস। সো তখন আপনি দেখলেন যে আপনার সেলস অ্যাকচুয়ালি কমে গেছে, ইটস ডিক্লাইনিং অন এ ডিক্লাইনিং ট্রেন্ড। সো ওয়েন ইটস ডিক্লাইনিং হোয়াট আর মাইট বি দ্য রিজনস? কী হইতে পারে দেখেন, এই সেলস ডিক্লাইনের দেয়ার মাইট বি রিজনস কি আমার প্রোডাক্টটা কম্পারেটিভলি টু কম্পিটিটর প্রোডাক্টের চেয়ে ইটস হাই প্রাইসড। The product that I'm offering is comparatively higher price than the competitive products. So high price might be an issue. Stocks availability might be an issue. দেখা যাচ্ছে যেখানে যে প্রোডাক্টটা দরকার সেখানে আমি ওই সাফিসিয়েন্ট কোয়ান্টিটি নাই, তার মানে আমার ডেফিনেটলি সেলস ডিক্লাইন করবে। আমি চাচ্ছি প্রোডাক্ট আমি দিতে পারতেছি না, সো সেলস মাইট ডিক্লাইন। এমপ্লয়িজ মোটিভেশন খারাপ থাকলে কী হবে? দেখা যাবে যখন কাস্টমার সার্ভিস এন্ডে যদি হয়, ইফ ইটস আ সার্ভিস ওরিয়েন্টেড ফার্ম, সো কী হবে? দে উইল মিসবিহেভ উইথ দ্য কাস্টমার্স। সে ইন ব্যাংকে কী হয়? অনেক সময় দেখা যায় কাস্টমার সার্ভিসের সাথে মিসবিহেভ করলো, ডেফিনেটলি তো মিসবিহেভ করলে তো কেউ ওভাবে থাকবে না। সো এই ধরনের একটা কারণে হতে পারে আপনার ব্যাংকে ব্যাংকিং করবে না। সো এখন কিন্তু খুব ইজি টু সুইচ, তাই না? এখন কিন্তু ইটস মোর লাইক বায়ার পাওয়ার বলে। বায়ার পাওয়ার জিনিসটা তো বুঝেন যে বায়ার হ্যাজ মোর পাওয়ার, বিকজ দেয়ার আর সো মেনি ব্যাংকস। আপনার সাথে যদি ব্যাংকিং না করি আমার কিছুই যাবে আসবে না। সরি, হ্যাঁ, আই ক্যান ইজিলি সুইচ বিকজ বায়ার হ্যাজ মোর পাওয়ার দ্যান দ্য সাপ্লায়ার, তাই না? সো আপনি ধরেন EBL আছেন নাকি না, এবি ব্যাংকে আছেন, সো এবি ব্যাংকে আছেন, আপনার এখান থেকে সার্ভিস ভালো পেলাম না, আই উইল শিফট টু EBL, আই উইল শিফট টু ব্র্যাক, আই উইল শিফট টু NCC, সো মেনি ব্যাংকস। সো কোনো প্রবলেম নাই তো। সো পাওয়ারটা কার? মেনলি বায়ার পাওয়ার। সো এমপ্লয়িজ মোটিভেশনস, টাইমিংস অ্যান্ড ট্রেনিংস। সো দেখেন টাইমিং অ্যান্ড ট্রেনিংসও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, বিকজ টাইমিংসগুলোর সাথে দেখেন আমাদের যে আমরা কোয়ান্টিটি মানে যেই সিজন, কিছু বিজনেস আছে কিন্তু সিজনাল বিজনেস হয়, রাইট? সো সিজনাল বিজনেসকে আমরা কিন্তু অনেক সময় অ্যাট্রাক্ট করে জিনিসগুলোকে প্রোডাকশনটা করি। সো ওই টাইমিংটার সাথে যদি আমরা অ্যাডজাস্ট না করতে পারি তাহলে কিন্তু ইটস এ বিগ ইস্যু, তাই না? সো ওই প্রবলেমসগুলোর কারণেও কিন্তু আমার সেলস ডিক্লাইন হতে পারে। তারপর আপনার ট্রেনিং হতে পারে, যে এমপ্লয়িজদেরকে ভাবে ট্রেন আপ করলাম না, অল এভরিথিং। Nonetheless, product quality, which is one of the major concerns, ঠিক আছে? মানে দিন শেষে যাই বলুক, প্রোডাক্ট কোয়ালিটি ম্যাটার্স, ঠিক না? সো আমার প্রোডাক্ট কোয়ালিটিটা যদি আমি এনশোর করতে না পারি, সো দিন শেষে কী হবে? ক্যান উই সেল ইট? নো। সো উই হ্যাভ টু মিট দ্য কাস্টমার্স এক্সপেকটেশনস, রাইট? সো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট কাস্টমার্স আর স্যাটিসফাইড উইথ আওয়ার প্রোডাক্ট, অ্যাট লিস্ট স্যাটিসফাইড, রাইট? সো প্রোডাক্ট কোয়ালিটি হ্যাজ টু বি গুড। ইভেন এখন আপনি ধরেন আপনার প্রোডাক্টের কথা, কারণ আপনার সাথেও কিন্তু একটা তারা বেঞ্চমার্ক সেট করে। সে প্রিভিয়াসলি ইউজ টু গেট দিস, আপনি আগে ধরেন একটা এই কোয়ালিটি ছিল, সেম প্রোডাক্টটাই একই কোম্পানির, ওই প্রোডাক্টটা যদি আরেকটু কমে যায় তখনই দেখবেন কিন্তু আপনার ডিসস্যাটিসফ্যাকশন অ্যারাইজ করবে, রাইট? ঠিক না? তখনই কিন্তু সুইচিং আসে যে আরে ওরা তো এরকম ভালো দিত, তখন কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনটা আরও বেড়ে যায়, ঠিক কি না? যে আরে এটা তো আগে আরও ভালো ছিল, এখন তো মানে খারাপ হয়ে গেছে। স্পেশালি রেস্টুরেন্টসের ক্ষেত্রে কী হয়, আমরা একটা যাই, এদের খাবার আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, ডিসস্যাটিসফ্যাকশন আরও বেশি হয়। কারণ একবার আপনি একটা বেঞ্চমার্ক সেট করে ফেললে, ইফ ইউ ক্যানট মিট দ্যাট বেঞ্চমার্ক, তখন দেখা যাচ্ছে যে ডিসস্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক বেশি হয়ে যায়। মোর লাইক ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস অ্যান্ড পুয়ার সার্ভিসেস। তো এইটা মোটামুটি দেখানোর একটা মেইন রিজনস হচ্ছে, দেখেন মানে উই ক্যান ব্রেক ইট ডাউন। তার মানে আমরা ফার্স্ট অফ অল প্রবলেম আমরা ধরলাম কোথা থেকে? এখন দেয়ার মাইট বি সেভারাল রিজনস, ইজন্ট ইট? একটা তো রিজন না। সো আমার মেইন প্রবলেমটা কোথায় হলো? সেলস ডিক্লাইন হলো, তাই না? এখন সেলস ডিক্লাইন তো পসিবল রিজনসগুলো তো অনেকগুলো হইতে পারে, ঠিক কি না? ধরেন ফার্স্ট প্রবলেমটা আমি ধরে নিলাম পুয়ার বিজনেস পারফরমেন্স। মানে বিজনেস পারফরমেন্সটা কি? পুয়ার বিজনেস পারফরমেন্স। তাহলে এটা কি একটা আমি রিজনস আইডেন্টিফাই করলাম, দ্যাট ইজ মাই সেলস ডিক্লাইন। আর বাকিগুলো আমি ধরলাম যে ওগুলো আমাকে এফেক্ট করছে না, কারণ অনেকগুলো কারণে হইতে পারে, তাই না? অনেকগুলো কারণে হতে পারে, এমপ্লয়িজ টার্নওভার, সেলস ডিক্লাইন, কাস্টমার সুইচিং, এমপ্লয়িজ মোটিভেশন, পুয়ার পাংচুয়ালিটি। বাট এই সবগুলো রিজনের কারণে প্রবলেমের মধ্যে আমার পুয়ার বিজনেস পারফরমেন্সের ওয়ান অফ দ্য মেইন রিজনস আমি দেখলাম যে আমার সেলসটা আসলে কমে যাচ্ছে। তো আমার সেলস যখন কমে যাচ্ছে, সেলস কমার পিছনে অনেকগুলো রিজনস থাকতে পারে, ঠিক কি না? অনেকগুলো রিজনস। আমার হাই প্রাইস একটা অপশন হইতে পারে, স্টকস অ্যাভেলেবিলিটি না থাকতে পারে। এর মধ্যে থেকে আমি দেখা গেলাম যে সবগুলোই যে একই সাথে হবে, নট নেসেসারিলি।
দেখা গেল যে আমার প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে একটা ইস্যুজ আছে, আমার স্টকস অ্যাভেলেবিলিটি নিয়ে একটা ইস্যু আছে, আমার মানে প্রাইসিংটা নিয়ে একটা ইস্যু আছে, অলসো আমার সার্ভিসটাও হয়তো ভালো না। তাহলে আমি হয়তো 4টা জিনিস আইডেন্টিফাই করলাম, তাই না? তাহলে আমার প্রাইস হাই প্রাইস, স্টক অ্যাভেলেবিলিটি, তারপর প্রোডাক্ট কোয়ালিটি, আর একটা হলো কি আপনার ধরেন পুয়ার সার্ভিসেস। 4টা জিনিস। নাও তার মানে কি আমরা জিনিসটাকে ব্রেকডাউন করতেছি না, মানে আস্তে আস্তে জিনিসটাকে ব্রেকডাউন করতেছি, রাইট? তার মানে দেখেন ফার্স্ট সমস্যাটা কী ছিল, আমার বিজনেস পারফরমেন্সটা ভালো না। ভালো না থেকে আমরা অনেকগুলো অপশনস আইডেন্টিফাই করলাম, এর জন্য আমরা দেখলাম মেইন প্রবলেমটা হলো কি কোথায়, আলটিমেটলি সেলস ডিক্লাইনে। অ্যান্ড সেলস ডিক্লাইন কী কী কারণে হতে পারে সেই জিনিসগুলো আমরা দেখলাম। তারপরে ধরেন খুব একটা বেসিকভাবে কথা বলি, তার মানে এখন আপনি তাহলে আপনার কাস্টমারদের কাছে যান, ধরেন আপনার ব্যাংকে এই যে আসলো, আপনি ধরেন আপনার ব্যাংকে ওয়াক ইন কাস্টমার্স থাকে, তাদের কাছে আপনি একটা ডিজিটাল সার্ভে করলেন, বা আপনি একটা ইমেলই সেন্ড করেন, সাপোজ আপনার একটা ডেটাবেস থাকে, লিস্টে ইমেল লিস্ট থাকে, তাই না? হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান সেন্ড অ্যান ইমেল, সো আপনি ইউ ক্যান মেক আ কোয়েশ্চেনার অন দিস, যে সেলস ডিক্লাইনের উপরে হাই প্রাইস, মানে ইনডিরেক্ট কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন করার পর আপনার কি মনে হচ্ছে যে আমাদের ব্যাংকিং সার্ভিসটা ইজ কস্টলি, আমরা অনেক কিছুতে বেশি চার্জ করতেছি, এভাবে ডিরেক্ট কোশ্চেন করে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে আবার ভাগ করতে পারবেন। সো ইউ উইল গেট ডেটা অন দোজ। তার মানে আপনি স্টক অ্যাভেলেবিলিটি দেখা যাচ্ছে যে আপনাদের স্টক অ্যাভেলেবিলিটি দেখা যায় বিভিন্ন আপনাদের ব্রাঞ্চ আছে কিনা অ্যাভেলেবিলিটি যেখানে দরকার, মানে মেইন লোকেশনগুলোতে, তারপর বুথ আছে কিনা টাকা ক্যাশ ইন করার জন্য, হ্যাঁ, তারপর প্রোডাক্ট কোয়ালিটি বলতে সার্ভিসের ক্ষেত্রে, হ্যাঁ, তারপর আপনি ইন্টারনেট ব্যাংকিং দিচ্ছেন কিনা, ইজি টু ইউজ, তারপর আপনাদের কাস্টমার সার্ভিস কেমন, ওভারঅল সব কিছুর উপরে কিন্তু আপনি একটা কোয়েশ্চেনার করে আপনি পাঠিয়ে দিলেন, তারা কোয়েশ্চেনারটা অ্যান্সার করলো, পরে কিন্তু ইউ গেট সাম ডেটা। বুঝতে পেরেছেন? সো ওই ডেটার থেকে ইউ ক্যান অ্যানালাইজ অ্যাকচুয়ালি হোয়াটস দ্য মেইন প্রবলেম, রাইট? তো এটা গেল। তো এরকম প্রত্যেকটার জন্যই আমরা উই ক্যান ফাইন্ড আউট এমপ্লয়িজ টার্নওভার কী কী কারণে হইতে পারে। শিওর। আচ্ছা, ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট হচ্ছে সেলস ডিক্লাইনে থাকলে কি আমরা কি হোয়াট উই ডু, উই প্রমোট আওয়ার প্রোডাক্টস, উই ডু মার্কেটিংস অ্যান্ড অল, তাই না? সো দ্যাট রিকোয়ার্স মানি, রাইট? সো এখন আপনি ইফ ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস, তাহলে কী হবে, আপনার তো সব কিছুই মানে ফান্ডস না থাকলে তো ইউ ক্যানট মেনটেন এনিথিং, তাই না? সো আপনি আপনার চ্যানেলস অফ ডিস্ট্রিবিউশন উইল গেট হ্যাম্পার্ড, আপনার প্রমোশন, আপনার মার্কেটিং, এভরিথিং উইল বি গেট হ্যাম্পার্ড। সো আপনার যদি ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন থাকে, আপনি তো আপনার প্রোডাক্টগুলোকে এভাবে করতে পারতেছেন না। আইএসপি মানে যে কোনো একটা কোম্পানি হতে পারে আর কি, ঠিক আছে? ধরেন হ্যাঁ 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 এটাই। এবার দেখেন এমপ্লয়িজ টার্নওভার। তো এমপ্লয়িজ টার্নওভার যদি আমরা বলি কী কী অনেকগুলো রিজনস হতে পারে, জাস্ট ফর এক্সাম্পল, উই ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের ফর এক্সাম্পলের জন্য, উই উইল বি ভাস্ট, এটা জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি যাতে জিনিসটা আপনাদের গ্র্যাস্প করতে ইজি হয়। সো এমপ্লয়িজ টার্নওভার দেখতে অনেকগুলো কী কী রিজনস হতে পারে, লো স্যালারিজ, ম্যানেজার এমপ্লয়িজ, এমপ্লয়ি মোটিভেশন, ক্যারিয়ার অপরচুনিটি না থাকতে পারে, ট্রেনিং নাই, তাই না? স্কিলস ভ্যারাইটি নাই, একই জিনিস করতেছি, কোনো আমার ডেভেলপমেন্ট হচ্ছে না। তারপরে আপনার রুমার্স ইজ অলসো একটা এমপ্লয়ের ব্যাপারে বাজে মানে মানুষের মাধ্যমে মন্তব্য আসতে পারে। ওয়ার্ক ইটসেলফ আমি ভালো লাগতেছে না কাজটা করতে। লোকেশন মেজর ফ্যাক্টর, এত দূর থেকে ট্রাভেলিং করতে হয়, সো মেনি প্রবলেমস, রাইট? সো দিজ আর জাস্ট এক্সাম্পলস। আচ্ছা, তাহলে দেখেন এইবার দেখেন তো ওয়ান অফ দ্য মেইন, তার মানে ফার্স্ট ক্রাইটেরিয়া কি, মানে রিসার্চের শুরুর কথা হচ্ছে যে দেয়ার শুড বি অ্যাটলিস্ট আ প্রবলেম, তাই না? সো এই প্রবলেমের ক্ষেত্রে দেখেন কি বলছে যে প্রবলেমস কী কী হতে পারে, অ্যাডভার্টাইজিং নিয়ে ইস্যুস হতে পারে, মার্কেটিংয়ে, প্রোডাক্ট ইমেজ নিয়ে হইতে পারে, প্রোডাক্ট ইমেজ ভালো না। তারপরে কী হতে পারে, যেমন প্রোডাক্ট প্রাইসিং নিয়ে হইতে পারে, সেলস প্রমোশন নিয়ে হতে পারে। যেমন প্রোডাক্ট ইমেজ, অনেক কাছে চাইনিজ প্রোডাক্ট শুনলেই ভাবে যায় এটা মনে ভালো না, চাইনিজ প্রোডাক্ট নট গুড, আবার অনেক শুনে জাপানিজ, ম্যান দ্যাটস গুড, এরকম কিন্তু একটা কান্ট্রি ওয়াইজও কিন্তু একটা আছে। সো এই যে এই জিনিসগুলো, তার মানে কি দ্যাট ডিপেন্ডস অন দ্য প্রোডাক্ট ইমেজ। তারপরে আপনার আফটার সেল সার্ভিস আছে, প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন, কনজিউমার প্রেফারেন্স অ্যান্ড নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তো এই দেখেন প্রবলেমস, আপনি যদি একটা মার্কেটিং রিলেটেড কিছু নিয়ে করতে চান, সো আপনার কোম্পানিতে যে কোনো একটা প্রবলেম অবশ্যই আছে, এতগুলো জিনিসের মধ্যে একটা প্রবলেম আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সে ইউ আর ওনার অফ এ বিজনেস, সো ইউ আর ওয়ার্কিং, আপনার কোম্পানি কি জানি প্রোডাক্ট ডিল করে, গ্রিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। সো গ্রিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মধ্যে সো আপনি এখান থেকে আইডেন্টিফাই করেন তো আপনার কোনটা প্রবলেম, হোয়াট ডু ইউ থিঙ্ক যে দিস মাইট বি দ্য প্রবলেম ইন ইউর কোম্পানি? Advertising. So you think there is not enough advertising of your product, so people doesn't know about you. তার মানে you need to invest more on branding. So আপনার যে ব্র্যান্ডটা এখনো established না, right?
এক্স্যাক্টলি হ্যাঁ তাহলে আপনি দেখলেন যে এখানে আপনার অ্যাডভার্টাইজিংয়ের প্রবলেম আছে ঠিক আছে তো অ্যাডভার্টাইজিংয়ের প্রবলেম আছে এখন আপনি চিন্তা করে দেখেন যে অ্যাডভার্টাইজিংয়ের যেহেতু প্রবলেম তো অন্যরা কী করতেছে তাই না আপনার সেম ইন্ডাস্ট্রিতে আপনার যে কম্পিটিটররা আছে তারা অ্যাকচুয়ালি হোয়াট দে আর ডুইং ঠিক আছে অ্যান্ড হোয়াট ইউ আর নট ডুইং অ্যান্ড তারা যদি যে জিনিসটা করে থাকে আপনি করতেছেন না দেন দের ইজ এ প্রবলেম ঠিক আছে আবার কিছু দেয়ার মাইট বি প্রবলেম অ্যাজ আপনার ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন থাকতে পারে সেটা একটা রিজন যে আপনি হয়তো এনাফ ইয়ার কারণে আপনি এখনও গ্রোথ স্টেজে আছেন বা ইন্ট্রোডাক্টরি স্টেজে আছেন ইউ ক্যানট ইনভেস্ট দ্যাট মাচ অন অ্যাডভার্টাইজিং সেভারাল রিজনস হ্যাঁ একটা আছে এস্টাবলিশ অলরেডি গ্রোথ মানে গ্রো হয়ে গিয়েছে জিনিসটা ম্যাচিওর ওটা ডিক্লাইন করতেছে দ্যাটস আ প্রবলেম বাট ইফ ইউ আর ইন দ্য একটা তো প্রোডাক্ট লাইফ সাইকেল থাকে ইন্ট্রোডাকশন গ্রোথ ম্যাচিওরিটি অ্যান্ড ডিক্লাইন সো এখন যদি আমি ম্যাচিওরিটির থেকে যখন দেখা যাচ্ছে যে সাম রিজন কারণে আমি ডিক্লাইন করে যাচ্ছি বা গ্রোথের থেকেই আমি ডিক্লাইন করে যাচ্ছি দ্যাটস আ প্রবলেম বাট আপনি এখন গ্রোথ করতেছেন সেটা বুঝতে হবে যে এখন আপনি কোন স্টেজে আছেন সো এরকম ইস্যুস ব্যাংকের এরকম অনেক ইস্যুস থাকতে পারে আফটার সেলস প্রমোশনস সো দিস প্রবলেমস আর ওয়ার্থ সলভিং ফর ঠিক আছে আচ্ছা অ্যাকাউন্টিং রিলেটেড যারা আছে বিভিন্ন ধরনের ইয়াতে দিস আর ফর জাস্ট এক্সাম্পলস দেখে নিন দো ইটস নট মাই সাবজেক্ট এরিয়া সো আই এম নট গোয়িং টু ডিল মাই সাবজেক্ট এরিয়া ইজ মেইনলি মার্কেটিং সো আই এম মোর কমফোর্টেবল ইন দ্যাট এরিয়া বাট আই মিন ইউ ক্যান হ্যাভ আ লুক অ্যাট দিস থিংস যারা ফাইন্যান্স অ্যাকাউন্টিং নিয়ে করছেন ম্যানেজমেন্টে কী কী সমস্যা হতে পারে সো দিস আর লাইক সাবজেক্ট ওয়াইজ সো লেটস জাস্ট কাম টু দ্য মেইন পয়েন্ট তার মানে হোয়াট ইজ রিসার্চ জাস্ট আ রিসার্চ বলতে আমি কী বলছি যে প্রসেস অফ ফাইন্ডিং সলিউশনস টু আ প্রবলেম আফটার আ থরো স্টাডি অ্যানালাইসিস অফ দ্য সিচুয়েশনাল ফ্যাক্টরস তার মানে একটা ফাইন্ডিং সলিউশনস টু আ প্রবলেম একটা সমস্যা আছে সেই সমস্যাটা কেন হচ্ছে ওই রিজনসগুলো আইডেন্টিফাই করে সেটাকে একটা সলিউশন দেওয়া through study analysis of the situational factors that is what we call research খুব সিম্পল ভাষায় no jargons no technical terms nothing there is a simple problem I try to identify what are the reasons of the problem and then I try to find a solution for that problem simple as that ঠিক আছে তারপরে managers make decisions right managers make decisions on what based on your analysis study and analysis right একটা স্টাডি করে analysis আপনারা এখানে অনেকেই ম্যানেজার আছেন যারা ওয়ার্কিং যে কোনো ডিসিশন নেওয়ার আগে কি আপনারা আগে বলেন যে এই রিপোর্টটা দাও হ্যাঁ কী অবস্থা আছে সিচুয়েশনটা দেখি সব কিছু ওভারঅল বুঝেই তো তারপর একটা ইয়াতে হয়তো আপনি অন দ্য ফিল্ডে যাচ্ছেন না কিন্তু ইউ আর টেকিং দ্য রিপোর্ট তো আপনি ওই জিনিসটা স্টাডি করতেছেন অ্যানালাইজ করতেছেন সো গুড ডিসিশনস অ্যান্ড দ্য প্রবলেমস গেট সলভ সো ইফ ইউ মেক আ গুড ডিসিশন ডেফিনেটলি দ্য প্রবলেম গেট সলভ ওয়ার ইজ ইফ ইউ মেক আ ব্যাড ডিসিশন আই মিন দ্য রং ডিসিশন দেন দ্য প্রবলেম রাইজেস তাই না যেটা করা দরকার ছিল অ্যাকচুয়ালি উই কুডন্ট ডু ইট সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ স্টিল দ্য প্রবলেম পারসিস্টস বুঝতে পেরেছেন সো তাহলে ওকে এইখানে এক্সাইটমেন্ট অফ রিসার্চ দেখেন প্রিভিয়াসলি হোয়াট দ্য পিপল ইউজ টু ডু রিসার্চ এখন নাওয়াডেজ যেটা করে there is the involvement of technology there are several softwares that makes research more exciting ঠিক আছে এখন আপনি চিন্তা করে দেখেন এই যে কোডিং যে আসছে পাইথন দিয়ে কিন্তু এখন আপনি ইউ ক্যান ডু আ ডেটা মানে ডেটা অ্যানালাইসিস তারপরে বিগ ডেটা অ্যানালাইটিক্স ঠিক আছে তারপরে হচ্ছে আপনি বিভিন্ন সফটওয়্যারস দিয়ে ঠিক আছে স্মার্ট পিএলএস আছে তারপরে আপনার ওই এসপিএসএস এর আরও মডার্ন ভার্সনস আসছে যেগুলো আগে করা যেত না আগে এই ডেটাগুলো আমরা অ্যানালাইজ করতে পারতাম না বিকজ অফ দোজ ল্যাকিং অফ দোজ টেকনোলজি মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা হয় নাই মডার্ন টেকনোলজি ইন পার্সোনাল কম্পিউটার উইথ দ্য মিনস টু ইন্টারনেট কানেকশন হ্যাজ মেড রিসার্চ অ্যান এক্সাইটিং এরিয়া ডেফিনেটলি বিকজ এখন আপনি ঘরে বসেই যে তথ্য পেতে পারেন যেটা আগে কখনোই সম্ভব ছিল না ইভেন ইনফ্যাক্ট এখানে আপনার উইথ ইউর ইফ ইউ হ্যাভ ইউর স্মার্টফোন অ্যান্ড ইন্টারনেট কানেকশন ইটস ইজি টু রিসার্চ ইউ নো অ্যাবাউট এনিথিং তাই না গুগলে সার্চ করলে আপনি এমন কিছু নাই আসবে না আসে এক্স্যাক্টলি ঠিক আছে সো আপনি কিন্তু এটা কিন্তু ইট হ্যাজ মেড ইট মাচ ইজিয়ার বাট আগে যারা ছিল তারা কীভাবে করতো তাদের লাইব্রেরিতে যাইতে হইতো বা ওই সাবজেক্ট ম্যাটার নিয়ে যারা আছে শুধু ওদের কাছে যাইতে হইতো এখন তো হ্যাঁ এক্স্যাক্টলি সো এখন তো জিনিসটা আর এরকম নাই তাই না ইটস ভেরি মানে আই মিন নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজ রেডিলি অ্যাভেলেবেল এক্স্যাক্টলি So decision making is merely a process of choosing from alternative solutions and research helps to generate viable alternatives for effective decision making. So এই যে ডিসিশন আমি যে রিসার্চটা করতেছি কেন আমি একটা অর্গানাইজেশনের জন্য মানে রিসার্চটা যে করব কী কারণে করব আই উইল মেক সো দ্যাট ইট প্রোভাইডস মি অল্টারনেটিভ সলিউশনস এটা করলে এটা হবে এটা করলে এটা হবে সো দিজ আর দ্য অল্টারনেটিভস ফ্রম অ্যামাং দোজ অল্টারনেটিভস আই হ্যাভ টু চুজ আ সলিউশন সিম্পল অ্যাজ দ্যাট তাই না ফর ইফেক্টিভ ডিসিশন মেকিং যেটা আমার জন্য বেস্ট আচ্ছা
সেম কথাটাই আমরা ফার্স্ট ক্লাসে যেটা পড়েছিলাম যে বিজনেস রিসার্চ ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ এ সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড এফার্ট টু ইনভেস্টিগেট আ স্পেসিফিক প্রবলেম এনকাউন্টার্ড ইন দ্য ওয়ার্ক সেটিং দ্যাট নিডস আ সলিউশন। দেখছেন, তার মানে কি, এটা একটা সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড এফোর্ট টু ইনভেস্টিগেট কিসের জন্য? প্রবলেমটা কোথায়? দ্যাট নিডস আ সলিউশন। এই কথাটা মনে রাখবেন, সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড এফোর্ট টু ইনভেস্টিগেট exactly encountered maybe in the work setting that needs a solution, consisting of a series of steps designed and executed with the goal of finding answers to the issues that are of the concern to the manager in the work environment. ওই যে আমরা যেটা বললাম কি, সেলস ডিক্লাইন, এটা একটা ম্যাটার অফ কনসার্ন না? সো হোয়াট আর দ্য রিজনস? আ সিরিজ অফ স্টেপস আমরা বের করে রাখলাম সেলস ডিক্লাইন কী কী কারণে হতে পারে, ডিজাইন ফর দ্য গোল অফ ফাইন্ডিং অ্যান্সার্স টু দ্য ইস্যুস দ্যাট আর অফ দ্য কনসার্ন টু দ্য ম্যানেজারের জন্য এটা কনসার্ন না? আপনার ব্রাঞ্চের যদি মানে দেখা গেলেন যে আপনার ডিপোজিট কমে যাচ্ছে, ক্যাশ মানে কমে যাচ্ছে, লোনস কমে যাচ্ছে, এটা আপনার জন্য ম্যাটার অফ কনসার্ন ডেফিনেটলি, কারণ ব্রাঞ্চ টু ব্রাঞ্চ হয়, তার মানে আপনি কিন্তু ডেফিনেটলি তখন করবেন। এক্স্যাক্টলি। সো এখানে আরেকটু ডেফিনেট, যারা আরেকটু বেশি পড়তে চান মানে তাদের জন্য আরও অর্গানাইজ সিস্টেমেটিক ডেটা বেসড, হ্যাঁ, ক্রিটিক্যাল অবজেক্টিভ, ওই যে ইসের মতো আর কি, ওই যে আপনার ইয়াদ 3 Idiots মুভি, হ্যাঁ। সো মানে যারা একটু খুব মানে ইয়াতে অবজেক্টিভ সাইন্টিফিক ইনকোয়ারি অর ইনভেস্টিগেশন ইনটু এ স্পেসিফিক প্রবলেম আন্ডারটেকেন উইথ দ্য পারপোজ অফ ফাইন্ডিং অ্যান্সার্স অর সলিউশনস। সিম্পল কথা, প্রবলেম অর ইস্যু যেটার জন্য উই ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিজনস অ্যান্ড দেন উই ট্রাই টু ফাইন্ড আউট আ সলিউশন থ্রু অ্যান সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড ম্যানার। দিয়ে দিব আমি আপনাদের পোর্টালে দিয়ে দেবো, আপনার পোর্টাল থেকে নিয়ে নেন, ঠিক আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিলাম, সমস্যা নাই। আচ্ছা, সায়েন্টিফিক, আচ্ছা, হ্যাঁ শিওর, সেটা আমি একবার আপলোড করে দিব না তাহলে? হ্যাঁ, একটু দেখে আসলেন আর কি, হ্যাঁ শিওর, কোনো সমস্যা নাই, হ্যাঁ কোনো প্রবলেম নাই, ওকে, নো ওয়ারিজ। হ্যাঁ শিওর, নোট করলেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে সায়েন্টিফিক রিসার্চ ফোকাসিং অন সলভিং প্রবলেমস, ঠিক আছে? তাহলে সায়েন্টিফিক রিসার্চটা কি? এতক্ষণ আমরা রিসার্চ পড়লাম, সায়েন্টিফিক রিসার্চটা আমরা কি? সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে আপনার একটা স্টেপ বাই স্টেপ করা হয়, ঠিক আছে? দেয়ার আর সার্টেন স্টেপস দ্যাট আর বিং ফলোড, ঠিক আছে? আমরা একটা সায়েন্টিফিক রিসার্চ করার ক্ষেত্রে আমরা কিছু স্টেপ বাই স্টেপ কিছু রিসার্চ করি, দ্যাট ইজ মেইনলি লজিক্যাল, অর্গানাইজড অ্যান্ড রিগোরাস। লজিক্যাল হয়, অর্গানাইজড হয় অ্যান্ড রিগোরাস হয়। মেথড টু আইডেন্টিফাই দ্য প্রবলেমস, গ্যাদার ডেটা, অ্যানালাইজ দেম অ্যান্ড ড্র ভ্যালিড কনক্লুশনস। সো যেটাই অ্যাকচুয়ালি আমরা শিখবো একটা, ঠিক আছে? যে সায়েন্টিফিক রিসার্চটা কীভাবে করতে হয়, যে স্টেপ বাই স্টেপ ফার্স্ট অফ অল আমাদেরকে একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। এই প্রবলেমটা আইডেন্টিফাই করার পরে এই প্রবলেমের উপর আমরা বিভিন্ন ধরনের ডেটা গ্যাদার করব। ডেটা গ্যাদার করার পরে এই ডেটাগুলো আমরা অ্যানালাইজ করব, করার পরে দেন উই উইল ফাইন্ড অর ড্র সাম কনক্লুশনস ফ্রম দেয়ার। বুঝতে পেরেছেন? ওকে। ধরেন স্যার, যে রিসার্চ ফার্ম আছে নিয়েলসন, নিয়েলসনকে একটা কোম্পানি বললো আমাদের এই মার্কেট ফল করেছে, আপনারা আমাদেরকে একটা করে দেন। ওরা তো এই সায়েন্টিফিক রিসার্চ করে এটা রেজাল্টটা বের করে মার্কেট থেকে। সায়েন্টিফিক রিসার্চ অনেক সময় একাডেমিক সেটিংয়ে মানে লাগে, যদি আমরা ওভাবে বলি, ঠিক আছে? একাডেমিক সেটিংয়ে। আরেকটা হচ্ছে যে বিজনেস রিসার্চ। দুইটা কিন্তু মানে ইয়াটা দেখেন, যে একটা হচ্ছে যে এখন আপনাদের মোস্টলি একাডেমিক সেটিংয়ে সাধারণত মোর অর লেস লাইক সায়েন্টিফিক রিসার্চ, বাট ওইটাও টু সাম এক্সটেন্ট বিজনেস রিসার্চের ক্ষেত্রে যেটা হয় দ্যাট ইজ অলসো মানে টু সাম এক্সটেন্ট সায়েন্টিফিক, কারণ ওটা তো একটা প্রসেসই ফলো করে। সো তারা হয়তো কিছু ডিফারেন্ট মেথডস ফলো করতে পারে, নট নেসেসারিলি এই মেথডটাই ফলো করবে আর কি। বুঝতে পেরেছেন? সো দেখা গেল যে নেলসন আপনি বললেন, তো এখন দেখা যায় মার্কেট ইয়ার উপরে ডিপেন্ড করে। সো এখন আপনি একটা দেখবেন যে সে সাপোজ এটা হচ্ছে যে আপনার কিছু এস্টাবলিশ প্রবলেমসের ক্ষেত্রে সায়েন্টিফিক হতে পারে একাডেমিক সেটিংয়ে যেটা হয়, বাট একটা প্রবলেম দেখা গেল যে একটা এমন একটা প্রোডাক্ট যেটা এখনও কোনো মার্কেটে আসেই নাই। কথাটা বুঝছেন? ঠিক আছে? যেই প্রোডাক্টটা এখনও মার্কেটে আসে নাই, বাট ইউ আর ট্রাইং টু ফাইন্ড সামথিং, সে যে লাইক ড্রোনটাকে আপনি ইউজ করতে পারছেন কমার্শিয়াল ইউজের জন্য, থিঙ্ক সামথিং লাইক দ্যাট। সো ড্রোনটা তো এখন অলরেডি এস্টাবলিশ না, এটা কি আছে? সো এটার জন্য কি মানে এটা কিন্তু একটা আমাদের কি এখন এই ডিমান্ডটা ইজ নট ইয়েট এস্টাবলিশড, তাই না? বাট ইন দ্য নিয়ার ফিউচার কিন্তু হইতে পারে যে ড্রোন কমার্শিয়াল পারপাসে অ্যাজ এ প্যাসেঞ্জার ভেহিকেল হিসাবে ইউজ করতেছে, হইতে পারে না? ঠিক কিনা? ড্রোনটাকে ইউজ করা যেতে পারে। সো এই ধরনের যে রিসার্চগুলো আছে, সাপোজ মানে আমি কথা বলছি, সো ওই জিনিসটা কিন্তু আপনি এক্স্যাক্টলি যে এটার পিছনে আপনি ডেটা পাবেন, এটার গ্যাদার, সেটা কিন্তু না। তখন কিন্তু আপনাকে সাবজেক্টিভ ডেটায় যেতে হবে, মানে মানুষ কি বলতেছে সেটা।
সেটা অবভিয়াসলি ডেটাই গ্যাদার করা এটা। তার মানে একটা হচ্ছে যে মোর লাইক সায়েন্টিফিক মেথডটা আপনি যে কোনো পারপাসে অ্যাপ্লাই করতে পারেন। আপনি ওই নেলসন যদি তারা যদি মনে করেন না ওই ফিল্ডটা ওটাতে অ্যাপ্লাই করেন, আবার না হলে অনেক সময় ডিফারেন্ট ক্যাটাগরিজও থাকে যে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা আস্তে আস্তে বুঝবেন আর কি। তো এখন আসলে বললে আমি আর পুরাটা একসাথে বলা তো পসিবল না। আচ্ছা, সায়েন্টিফিক রিসার্চটা কি দেখেন, সায়েন্টিফিক রিসার্চটা হচ্ছে সাধারণত ব্যাকড আপ বাই ইয়োর ডেটা। ফেক আমার মনে হলো আমি বলে দিলাম সেটা না, নট বেসড অন গেস, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনটিউশন। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমি আমার গেস থেকে বললাম, আমি আমার ইনটিউশন থেকে বললাম, নো, ইট হ্যাজ টু বি ব্যাকড আপ বাই ডেটা অ্যান্ড প্রুভড। অ্যানালাইজ করা থাকবে এবং ডেটা বলবে যে অ্যাকচুয়ালি দিস ইজ হোয়াট হ্যাপেন। আপনি হয়তো অনেক 20 বছর ধরে ব্যাংকিংয়ে কাজ করতেছেন, আপনি বললেন যে না আমি আমার অভিজ্ঞতার থেকে এটা বললাম, না, দ্যাট ইজ নট ভ্যালিডেটেড। ইউ হ্যাভ টু প্রুভ ইট বাই উইথ ইউর ডেটা অ্যান্ড অল, অ্যানালাইসিস করেছেন সেটা। কারণ আপনি একটা জার্নালে বা আপনি একটা যদি কোথাও কিছু পাবলিশ করতে চান, আপনি যদি বলেন আমি আমার অভিজ্ঞতার থেকে লিখছি, দ্যাটস গোইং টু বি কাউন্টেড। সো আপনাকে দেখাইতে হবে আমি এই ডেটা কালেক্ট করেছি এবং থেকে এই পেয়েছি, এটা দিয়ে অ্যানালাইসিস করেছি এবং এই রেজাল্টস আসছে এবং এই রেজাল্টস থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, তখনই কিন্তু দ্যাট উইল বি কাউন্টেড। সো ইট ইজ পারপাসিভ অ্যান্ড রিগোরাস। পারপাস, একটা পারপাস নিয়ে কাজটা করতে হবে। মানে দ্যাট ইজ আপনি একটা মন চাইতেছে করলেন, হঠাৎ করে ঝড়ে বকা কিছু একটা মানে পেয়ে গেলেন, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? সো ইট হ্যাজ টু বি পারপাসিভ অ্যান্ড রিগোরাস, কারণ এক্সপেরিমেন্টাল যেগুলো হয় আর কি। হ্যাঁ, তারপর ফাইন্ডিংস আর অ্যাকুরেট অ্যান্ড কনফিডেন্ট। মানে আপনি যেটা পেয়েছেন, আপনি যদি ইফ ইউ আর স্টিল নট, আপনি নিজেও যদি শিওর না থাকেন তাহলে তো হবে না। যেরকম মেডিকেল রিসার্চের কথা চিন্তা করি আমরা, মেডিকেল রিসার্চে ধরেন একটা মেডিসিন, এটা শরীর আপনার বডিতে কাজ করতেও পারে, নাও করতে পারে। আবার অনেক মেডিসিন আছে যারা কিছু কিছু মানুষের জন্য কাজ করে, আবার কিছু কিছু সিমটোমেটিক মানুষের জন্য ওই জিনিসগুলো কাজ করে না, দোজ হু হ্যাভ সাম সিমটমস। তাহলে কিন্তু ওই মেডিসিনটা কিন্তু আপনি ইউ ক্যানট প্রেসক্রাইব ইট ফর অল। তার মানে আপনাকে পুরো ভ্যালিডেট করতে হবে, টেস্ট করতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উপরে, কাদের উপরে অ্যাপ্লাই করা যাবে, কাদের উপরে অ্যাপ্লাই করা যাবে না। সে ওই মেডিসিনটা কারো যদি ডায়াবেটিক হলে তাকে ওই মেডিসিনটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়াল সিনারিও দেখে ওই জিনিসগুলো কিন্তু রিসার্চ করে ওই মেডিকেলটাকে ওই সব কিছু দিয়ে তারপরে কিন্তু আপনাকে কমার্শিয়ালাইজ করতে পারবেন মেডিসিনটাকে। এক্স্যাক্টলি। সো এটা তো কোভিড ভ্যাকসিন তো চাইলে একদিনে পরের দিনই তো পাবলিশ করে নাই তো, কেন? অনেক এক্সটেন্সিভ রিসার্চ করেছে, টাইম করে করে রাত দিন এটার পিছনে করে দেখেছে যে অ্যাকচুয়ালি হাউ। স্যার তারপর কোভিড ভ্যাকসিন যে খুব মানে পাওয়ারফুল একটা ইমপ্যাক্ট নিউজে কিছু তাকে না ভ্যাকসিনগুলি আসলে যে খুব যে উপরে আসছে না করলে আমরা এখানে মাছ করতে পারতাম। হ্যাঁ, মোটামুটি একটা তো লেভেল আসছে, কারণ ফার্স্টের দিকে তো মনে আসছে, তারপরেও কিছু তো হয় একদম ভ্যাকসিন যে এটা তো কিন্তু কেউ বলে না 100% এফেক্টিভ কিছু। ওই তো জিনিসটা কি হয়েছে যে আপনার ভাইরাসটাকে দিয়েই কিন্তু ভাইরাসকে ওরা করছে। তবে অ্যারাউন্ড 70% ইফেক্টিভ। হ্যাঁ, অবশ্যই এফেক্টিভ না থাকলে যে আমরা এত মানুষ আসছি, হ্যাঁ যথেষ্ট এফেক্টিভ, মানে এ না হলে আমি এখন সবাই করতেছে, মুভমেন্ট করতেছে, নাহলে তো আরও ভাবে স্প্রেড হয়ে যেত। হ্যাঁ, তার মানে ইট ইজ মোর অবজেক্টিভ ইন নেচার। অবজেক্টিভ কেন দেখেন, অবজেক্টিভ কেন এই কারণেই, কারণ সাবজেক্টিভ যখন হয়, সাবজেক্টিভ কিন্তু ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। উনার যে অপিনিয়নটা, দ্যাট ডাজন্ট নট নেসেসারিলি উইল ম্যাচ উইথ হিজ অপিনিয়ন। কারণ এক একজনের পার্সনের কিন্তু অপিনিয়ন্স এক এক রকম, এক একজনের থিঙ্কিং কিন্তু এক এক রকম। তো আমি যদি সাবজেক্টিভ জিনিসটাকে রাখি তাহলে দ্যাট ইজ নট গোয়িং টু বি কি কাউন্টেড, দ্যাট হ্যাজ টু বি কি ভার্সাটাইল, তাই না? ভার্সাটাইল হতে হবে সবার জন্য, ইট হ্যাজ টু বি সিমিলার, যাতে সবাই ক্যান ফলো দ্য সেম প্রসেস বা অ্যাকসেপ্টেবল ফর এভরিওয়ান। তার মানে অবজেক্টিভ হয় সাধারণত ইন নেচার। হ্যাঁ, so both this enables all those who are interested in researching and knowing about the same or similar issues to come up with comparable findings when data are analyzed. তার মানে সবার জন্যই about the same or similar issues to come up with compatible findings when data are analyzed. তার মানে যে ইস্যুটা নিয়ে আপনি করবেন তাহলে যাতে সবার যাতে কম্প্যারেবল সেমই সিমিলার টাইপেরই হয়, সেটা যাতে ওই জিনিসটা হয়। তো ওই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে সিমিলার টাইপ অফ ইনসিডেন্টে সিমিলার টাইপ অফ রেজাল্টসই দিবে। যদি ডিফারেন্ট রেজাল্টস দেয় দেন দেয়ার ইজ আ কোয়েশ্চেন হোয়াট ইজ হ্যাপেনিং, তখন উই হ্যাভ টু ইনভেস্টিগেট। আচ্ছা, তো বিজনেস রিসার্চ ফেজেস যদি আমরা ধরি, টু নো ওয়ার দ্য প্রবলেম এরিয়াজ এক্সিস্ট ইন দ্য অর্গানাইজেশন। তো প্রবলেম এরিয়াসগুলো আমাদের বের করতে হবে কোন অর্গানাইজেশনে কী এক্সিস্ট আছে। সো আপনি যদি আপনার অর্গানাইজেশন নিয়ে কাজ করতে চান, ইউ উইল ট্রাই টু ফাইন্ড আউট ওয়ার আর দ্য প্রবলেমস, টু আইডেন্টিফাই অ্যাজ ক্লিয়ারলি অ্যান্ড স্পেসিফিক্যালি অ্যাজ পসিবল দ্য প্রবলেমস দ্যাট নিড টু বি স্টাডিড অ্যান্ড রিজলভ। সব প্রবলেম তো রিজলভ করার নট নেসেসারি, তাই না? যেগুলো মেজর ইস্যুস ছাড়া, ইউ ডোন্ট হ্যাভ টু সলভ ইচ অ্যান্ড এভরি প্রবলেম থ্রু আ বিজনেস রিসার্চ। আই মিন
সো যেগুলো নাকি ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট, যেগুলো নাকি ওয়ার্ড সলভিং, সো ওই প্রবলেমসগুলো আইডেন্টিফাই করবেন, সলভেন্ট করবেন। তো ফাইনালি ওই প্রবলেমসগুলোর উপরে গ্যাদার করেন ইনফরমেশন, কে কী করতেছে, কেন করতেছে, অ্যানালাইজ করেন সেই ডেটাটা, অ্যান্ড ডিটারমাইন দ্য ফ্যাক্টরস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রবলেম অ্যান্ড সলভ ইট বাই টেকিং দ্য নেসেসারি কারেক্টিভ মেজার্স। সে আমার ইনফরমেশনটা কী হলো, আমার প্রবলেম কোথায়, সেলস ডিক্লাইন। সেলস ডিক্লাইনের সাথে আমি কী যাবতীয় রিজনস আছে, কী কারণে হতে পারে, হাই প্রাইস, তারপরে ওই যে আমরা কি দেখলাম ওই যে প্রোডাক্ট কোয়ালিটি, হ্যাঁ, পুয়ার সার্ভিস, এই সবগুলো রিজনসগুলো ইনফরমেশন আইডেন্টিফাই করেন। ওইটার উপরে যে ডেটাটা পাইলেন সেই ডেটাটা অ্যানালাইজ করেন, অ্যানালাইজ করার পর অ্যান্ড ডিটারমাইন দ্য ফ্যাক্টরস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রবলেম অ্যান্ড দেন বাই টেকিং নেসেসারি কারেক্টিভ মেজার্স। তো ওই প্রবলেমগুলো হাই প্রাইস হলে তাহলে প্রাইস কমান, যদি এটাই ভ্যালিডেট করে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হলে প্রোডাক্ট কোয়ালিটি উন্নত করার চেষ্টা করেন। সো দিস হাউ ইউ ক্যান সলভ ইউর প্রবলেম। সো আলটিমেটলি দিস উইল ইম্প্যাক্ট ইউর সেলস, ওভারঅল সেলস, তাই না? রাইট? সো ক্লিয়ার? কারো কোনো বুঝতে সমস্যা বা কোনো কিছু ইস্যু? সো দ্যাটস ওয়াই উই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। সো প্রবলেমটা আমরা কীভাবে করতে পারি ইয়াতে। আচ্ছা, এবার কিছু দেখেন ডিস্টিংশনসটা কী কী। আমরা দুইটা টাইপস অফ রিসার্চ দেখলাম, তাই না? একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ আর একটা হচ্ছে বেসিক রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে মেইনলি স্পেসিফিক্যালি aimed at solving a currently experienced problem. This is already a problem, মানে experience already people are experiencing that problem. Sales decline is a key currently experienced problem, তাই না? আপনি অলরেডি জিনিসটা এক্সপিরিয়েন্স করতেছেন। বিগত সময় আপনি দেখতে পারেন যে আপনার মতো কোম্পানি, আপনার মতো ব্যাংকই হয়তো সেলস ডিক্লাইন ফেস করছে, সেখান থেকে কিন্তু আপনি তথ্য পেতে পারেন। দ্যাট ইজ অলরেডি কি কারেন্টলি এক্সপিরিয়েন্সিং, মানে যেটা নাকি অলরেডি ইজ দেয়ার ইজ সামথিং। সো দ্যাট হোয়াট উই কল, যেখানে আমরা এই ধরনের প্রবলেমগুলো যখন আইডেন্টিফাই করার চেষ্টা করি তখন সেটাকে আমরা বলি অ্যাপ্লাইড রিসার্চ। ঠিক আছে? দ্যাটস হোয়াট উই কল অ্যাপ্লাইড রিসার্চ। আর বেসিক রিসার্চ আমরা কখন বলবো, হ্যাজ আ ব্রডার অবজেক্টিভ। Broader objective key of generating knowledge and understanding of phenomena and problems that occur in various organizational settings. তার মানে একটা নলেজ গ্যাদারিং করা, নতুন কিছু বের করে, নলেজ গ্যাদারিং বা অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ফেনোমেনা, ওয়াই দিস ইজ হ্যাপেনিং, ম্যান দের সামথিং, এটা এখন এস্টাবলিশ না বা এক্সিস্টিং কোনো প্রবলেম না, এটা কেন হচ্ছে, একটা ফেনোমেনা, হ্যাঁ, বা একটা নলেজ গ্যাদার করা ওই ব্যাপারটার ক্ষেত্রে দ্যাট অকার্স ইন ভ্যারিয়াস অর্গানাইজেশনাল সেটিংস, বিভিন্ন অর্গানাইজেশন সেটিংসে যেটা হয়। Both types of research follow the same steps of systematic inquiry to arrive at solutions to problems. তো আমরা একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ এক্সিস্টিং প্রবলেমস নিয়ে করি, আরেকটা হচ্ছে আমরা টু গ্যাদার সাম নিউ নলেজ অ্যান্ড টু হ্যাভ সাম ফাইন্ডিংস, সেটার জন্য আমরা যেটা করি সেটাকে হোয়াট উই কল বেসিক অর পিওর রিসার্চ। ঠিক আছে? অ্যাপ্লাইড রিসার্চ, বেসিক রিসার্চ। ওকে, তার মানে যে টু সলভ আ কারেন্ট প্রবলেম ফেসড বাই দ্য ম্যানেজার ইন দ্য ওয়ার্ক সেটিং, দ্যাট ইজ কল অ্যাপ্লাইড রিসার্চ, অ্যান্ড টু জেনারেট আ বডি অফ নলেজ। অ্যাপ্লাইড মানে সলভ আ কারেন্ট প্রবলেম, আর বেসিক রিসার্চটা আমরা করি টু জেনারেট আ বডি অফ নলেজ, নতুন জ্ঞান আহরণ করার জন্য। ঠিক আছে? টু সলভ প্রবলেমস দ্যাট কুড বি অকার ইন দ্য অর্গানাইজেশন। এক্সাম্পলস অফ বেসিক রিসার্চ ধরেন, প্রফেসর্স, ইউনিভার্সিটি প্রফেসর্স এঙ্গেজ ইন বেসিক রিসার্চ ইজ অ্যান এফার্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট মোর নলেজ অ্যাবাউট ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ বিজনেসেস। ঠিক আছে? তার মানে এই যে আপনার কোয়েশ্চেনের এই যে অ্যান্সারটা, আপনার কোয়েশ্চেন যা বলেন যে স্যার আমরা কোন সময় নেলসন, দেখেন এখন এই যে বেসিক রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চের ক্ষেত্রে যে আমরা একটু দেখতেছি, দেখেন ইউনিভার্সিটি প্রফেসর্স বা যারা একাডেমিক সেটিংয়ে আছে, ইন বেসিক রিসার্চ ইজ অ্যান এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট মোর নলেজ অ্যাবাউট ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ বিজনেস। এখন দেখা গেলো তারা একটা ফেনোমেনা বা নতুন কিছু বডি অফ নলেজ গ্যাদার করার জন্য দে ক্যান ডু সাচ থিংস। সো হাউ টু ইম্প্রুভ দ্য এফেক্টিভনেস অফ ইনফরমেশন সিস্টেমস। ঠিক আছে? ইট মাইট নট বি আ প্রবলেম, বাট এটা হচ্ছে যে আমরা ইনফরমেশনের এফেক্টিভনেস অলরেডি এফেক্টিভ, বাট এটাকে আরও বেশি কীভাবে এফেক্টিভ করা যায়, তার মানে কি নতুন বডি অফ নলেজ, তাই না? বুঝতে পারছেন? তারপর হচ্ছে হাউ টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য এমপ্লয়িজরা প্রোডাক্টিভিটি, বাট তাদেরকে আরও কীভাবে এফিশিয়েন্ট করা যায়। হাউ টু ইনক্রিজ দ্য এফেক্টিভনেস অফ স্মল বিজনেসেস, স্মল বিজনেসটা কীভাবে আছে, হোয়াট ফ্যাক্টরস মোটিভেট এমপ্লয়িজ দ্যাট মানে হোয়াট এভার দ্য ইজ এমপ্লয়িজ। These findings later become useful for application in business situations. তো আপনি যখন এগুলো বের করে ফেলবেন তখন হচ্ছে যে অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লাইড মানে কি, যেটা অলরেডি এক্সিস্টিং বডি অফ নলেজ আছে সেটার উপরে আপনি আরও অ্যাপ্লাই করতেছেন। ওই যে আমরা বলছি না এমবিএ ইজ কি, এমবিএ ইজ আ প্লেস টু ফর অ্যাপ্লিকেশনস, তাই না? আন্ডারগ্র্যাডে আপনারা কি করেছেন, আপনারা ওখান থেকে জাস্ট থিওরি শিখেছেন, আর এমবিএ লেভেলে ইউ শুড অ্যাপ্লাই দোজ নলেজ। অ্যাপ্লাই কীভাবে করা যায়, তার মানে বেসিক রিসার্চটা হচ্ছে আমরা টু গ্যাদার দ্য নলেজ, আর অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে টু অ্যাপ্লাই দোজ নলেজেস ইনটু সাচ ওয়ার্ক সেটিংস, যেখানে একটা এক্সিস্টিং বা কারেন্ট প্রবলেমে।
ম্যানেজার্স এবং রিসার্চ দেখেন, ম্যানেজার্স উইথ নলেজ অ্যান্ড উইদাউট নলেজ। সব ম্যানেজারের তো রিসার্চের ব্যাপারে নলেজ নাই, আছে তার নাই, কিন্তু তার যে ফিল্ডে সে কাজ করে সেই ব্যাপারে তো নলেজ আছে ডেফিনেটলি, নাহলে তো সে ওখানে ম্যানেজার হইতে পারবে না। আচ্ছা, বিকজ অফ ইনক্রিজিং কমপ্লেক্সিটি অফ অর্গানাইজেশনস অ্যান্ড দ্য আনসার্টেনিটি অফ দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে, আমাদের কি এখন অর্গানাইজেশনসের কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে না দিন দিন? মানে আমরা কিন্তু জিনিসগুলা আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস আনতেছি, আমরা ইআরপি আনতেছি, হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন আনতেছি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আনতেছি, তারপর ট্রেনিং প্রোভাইড করতেছি, সো মেনি থিংস, রাইট? এখন কিন্তু আগের মতো যে দুইটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু একটা অর্গানাইজেশন চলে না। এইচআরএম আসতেছে, সাপ্লাই চেইন আসতেছে, মানে ডিভিশনস হচ্ছে, আরও স্পেশালাইজড হচ্ছে, তাই না? সো ইট ইজ বিকামিং কি মোর কমপ্লেক্স। দ্য মোর ডিপার্টমেন্টস দ্যাট ইউ হ্যাভ, তার মানে কি এদের মধ্যে কোঅর্ডিনেশন, এদের মধ্যে একজন আরেকজন ইন্টার ডিপার্টমেন্টাল অনেক সময় কনফ্লিক্টস, সো মেনি থিংস দ্যাট ব্রিংস মোর কমপ্লেক্সিটিস ইন টু দ্য অর্গানাইজেশনস, তাই না? অ্যান্ড দ্য আনসার্টেনিটি অফ দ্য এনভায়রনমেন্ট। তাহলে নলেজ অফ রিসার্চ অ্যান্ড প্রবলেম সলভিং প্রসেস হেল্পস ম্যানেজার্স টু আইডেন্টিফাই প্রবলেম সিচুয়েশনস বিফোর দে গেট আউট অফ কন্ট্রোল। ডেফিনেটলি এখন আপনি যদি একটা রিসার্চ করে রাখেন, এখন দেখেন যেরকম আপনি যদি রিসার্চের নলেজ থাকে এবং প্রবলেম সলভিংয়ের প্রসেস থাকে, সেক্ষেত্রে ম্যানেজার্সদেরকে কী করবে আগের থেকে, ইট ইজ অলওয়েজ বেটার টু বি প্রোঅ্যাক্টিভ, তাই না? প্রোঅ্যাক্টিভ অ্যান্ড প্রিজাম্পটিভ, তাই না? আপনি যদি প্রোঅ্যাক্টিভ থাকেন, ইফ ইউ জাস্ট ট্রাই টু আইডেন্টিফাই, ইউ কি গ্যাস করার চেষ্টা করেন আমরা যে হোয়াট মাইট হ্যাপেন। সো আমরা কি কন্টিনজেন্সি প্ল্যানিং করি, কিন্তু কন্টিনজেন্সি প্ল্যানিং কি? কন্টিনজেন্সি হচ্ছে আগের থেকেই বিপদের আগে সেটার পূর্ব পরিস্থিতি, মানে হলে আমরা কি করব। প্রিকশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, তাই না? যে আপনার ধরেন আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনি চিকিৎসা করে সুস্থ হলেন। What if you maintain your health and your diet in such a way that you don't get sick, তাই না? That is definitely better precaution. Just নামাজ আজানটা শেষ হবে। ওকে, তাহলে দেখেন, সো যেই প্রবলেমসগুলো, তো ওই ধরনের প্রবলেমসের ক্ষেত্রে কিন্তু উই বিকাম প্রোঅ্যাক্টিভ অ্যান্ড উই হ্যাভ সাম কন্টিনজেন্সিস ফর দোজ। সো আমরা আগে থেকে যাতে উই ক্যান বি প্রিপেয়ার্ড ইফ সাচ প্রবলেম অ্যারাইজেস অর সাচ সিচুয়েশন অ্যারাইজেস, সো উই ক্যান বি প্রিপেয়ার্ড, সো উই ক্যান হ্যাভ সাম কি ব্যাকআপস ফর দোজ, তাই না? বাট ইফ দোজ আর লাইক মাইনর প্রবলেমস, ডু উই নিড টু লাইক মাইনর প্রবলেমস নিয়ে তো আমরা এত কনসার্ন থাকি না, ওগুলো ডে টু ডে বেসিসেই সলভ করা যায়, ঠিক আছে? সো এখন মেজর ইস্যুস অ্যান্ড মাইনর ইস্যুসগুলো আমরা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দ্য ম্যানেজার হু ইজ নলেজেবল অ্যাবাউট রিসার্চ ক্যান ইন্টারাক্ট ইফেক্টিভলি উইথ দ্য রিসার্চার্স। দেখেন আপনি ডেফিনেটলি ইফ ইউ নো হোয়াট ইট ইজ, তাহলে কি আপনি একজনকে যখন বুঝাবেন, ওই যে উনি যেটা বললেন এনসেলকে যখন আপনি দিবেন, দেওয়ার ক্ষেত্রে তখন কি হবে? তো ডেফিনেটলি আপনার যদি ওই সাবজেক্ট ম্যাটারটার উপরে নলেজ থাকে, ডেফিনেটলি আপনি ওনাকে ভালোভাবে বুঝাইতে পারবেন, এবং সে যে ডেলিভারিটি দিচ্ছে আদৌ কি ঠিকমতো আপ টু দ্য লেভেল, আপ টু দ্য মার্ক আছে কিনা সেটাও আপনি বুঝতে পারবেন, ঠিক কিনা? সো সেই ক্ষেত্রে কিন্তু ইটস অলওয়েজ বেটার টু বি নলেজেবল অ্যাবাউট দ্যাট ফিল্ড, তাই না? Knowledge about research process helps managers to determine whether or not the recommendations are appropriate for implementations. তার মানে ওই যে রিসার্চার যে ইমপ্লিমেন্টেশনটা দিল, সে যে মানে যা করা লাগবে রেকমেন্ডেশনটা দিল, ওইটা আপনি অ্যাকচুয়ালি আসলে কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ওটা আপনি করবেন কিনা সেটা আপনি জানতে পারছেন। দ্যাটস ওয়াই ইউ আর লার্নিং দিস বিজনেস রিসার্চ ইন দিস মাস্টার্স কোর্স। সো আপনি যে রিসার্চ করতেছেন, সে আপনি আপনার ব্যাংকের জন্য আপনার হয়তো আপনি নিজে পার্সোনালি করবেন না, আপনি একটা ওই যে আউটসোর্স করলেন জিনিসটাকে। সো এখন আপনি যখন রিসার্চের ব্যাপারে আপনার একটা ধারণা হবে, আপনি যখন একটা হবে, তখন কিন্তু ইউ ক্যান ইন্টারাক্ট উইথ দেম, তাই না? তারা যদি কোনো একটা রিপোর্ট দেয় সেই জিনিসগুলো আপনি অ্যানালাইজ করতে পারবেন, রাইট? দ্যাটস ওয়াই ইউ নিড দিস মানে রিসার্চ। তো এখানে তো সবাই তো আমরা এখানে যারা আছে, আপনারা ভাবতে পারেন যে কেন বিজনেস রিসার্চ করে লাভ কী, তাই না? আপনার বিজনেসের জন্য দরকার আছে, আপনার চাকরির ক্ষেত্রে দরকার আছে, তাই না? আপনি নতুন ব্যবসা শুরু করবেন, সেটার জন্য দরকার আছে, মার্কেট রিসার্চ করতে হবে। সো দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি একটা নতুন কোনো একটা প্রোডাক্ট বাজারে আনবেন বা একটা নতুন কোনো ব্যবসা শুরু করবেন, বিকজ আপনি একটা বিজনেস রিসার্চ করে জিনিসটা করলে
ফেল করলে যতটা না লস হবে, আপনি যদি রিসার্চ ছাড়া আনেন দেখা যাবে যে অনেক গুণ বেশি লস হয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো একটা রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনার লস হওয়াটা ওটাকে অনেকটা মিনিমাইজ করে ফেলে। আর আপনি যদি হুট করে কথা নাই বার্তা নাই আপনি একটা প্রোডাক্ট এনে ফেললেন না বুঝে, মার্কেট ট্রেন্ড এনে সব কিছু, দেখবেন যে আপনার লস হওয়ার চান্সেসটা কিন্তু মানে লসের অ্যামাউন্টটা অনেক হাই হয়ে যায়। এক্স্যাক্টলি, যে মানুষের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট পিপল ওয়ান্টস, তাই না? সেটাই। এবং আপনি আপনার স্ট্যান্ডার্ডটা দেখার জন্য আপনি আপনার ব্যাংকের বেঞ্চমার্ক ঠিক আছে কিনা, অন্যরা কী করতেছে সেটা অনেক সব ক্ষেত্রেই রিসার্চ দরকার আছে। আমি ধরেন স্যার 100 আমার রিসার্চ করে দেখলাম যে আমার এটা 100 জন ব্যবহার করবে, আমি 100 জন ইউজারের জন্য করলাম, কিন্তু 50টা আমার সেল হলো, তাহলে 50টা আমার লস। আর আমি যদি রিসার্চ করা ছাড়া আন্দাজে 5000 ধরে করলাম, আমার পুরো এক্স্যাক্টলি, তাহলে পুরোটাই লস গেল, তাই না? সেরকমই ব্যাপারটা। আচ্ছা, when managers understand the research reports of their organizations, they will be equipped to take intelligent, educated, calculated risks with known probabilities attached to the success or failure of their decisions. তার মানে আজকে ধরেন আপনারা যখন আশা করি অ্যাটলিস্ট আপনাদের কিছু নলেজ হবে, মানে ওয়ান্স ইউ ফিনিশ দিস কোর্স, ঠিক আছে? সো যখন আপনাদের কাছে এরকম একটা দিল যে আপনার কোম্পানির উপরে একটা রিসার্চ রিপোর্ট দিল, বা আপনার ব্যাংকের উপরে একটা রিসার্চ দিল, আপনার একটা ফার্মাসিউটিক্যালসের উপরে একটা রিসার্চ রিপোর্ট দিল, তখন যদি আপনি এটার উপরে অলরেডি থেকে মানে ইয়ার থেকে ইফ ইউ নলেজেবল অ্যাবাউট ইট, তখন কিন্তু আপনি জিনিসটাকে ইউ ক্যান রিড ইট আউট, বুঝতে পারবেন। ইউ ক্যান অ্যাকচুয়ালি ইন্টারপ্রেট অ্যাকচুয়ালি হোয়াট দে আর ট্রাইং টু সে। রিসার্চ দেন বিকামস আ সাকসেসফুল ডিসিশন মেকিং ফর হোয়াট? ওকে, টু কি ঠিক আছে, সাম অর্গানাইজেশনস। আচ্ছা, হ্যাঁ, তার মানে এটা একটা হয়ে গেল, রাইট? তাহলে এখন দেখেন কনসালট্যান্টস অ্যান্ড রিসার্চার্স, কনসালটেন্টসরাও কিন্তু থাকে। আমরা যেটা বললাম বিভিন্ন কনসালটেন্ট রিসার্চার, আরেকটা জানি কি আছে, কান্তার রিসার্চ একটা মনে আছে না, কান্তার না, কান্তা or something like that, right? Research company. So these are like consultants. এখন কিন্তু সবাই দেখেন রিসার্চ ওরিয়েন্টেড হচ্ছে, ঠিক আছে? লাইক লটস অফ, আগে মানে পিপল ওয়ার ওরকম নিয়ে রিসার্চ নিয়ে এভাবে মাথায় একটা ঘামাতো না, বাট এখন কিন্তু দেখেন যে কোনো কিছু একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে বা করার আগে দে ডু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রিসার্চ বুঝার জন্য যে অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেনিং, তাই না? হ্যাঁ, এখন ইজিও হয়ে গিয়েছে, ইজিলি ডেটা কালেকশনটা খুব সহজ, আপনি চাইলে একটা ডেটা কালেক্ট করা যায়। সো দ্যাটস কম্পারেটিভলি ইজিয়ার দ্যান বিফোর, সো যে কারণে কিন্তু হচ্ছে। Some organizations have their own research department which might be called the management services department, the organization and methods department, R&D department, তাই না? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সব জায়গায় R&D যে হচ্ছে প্রোডাক্টে নিয়ে করে, আমাদের ওখানেও আছে R&D ডেফিনেটলি। মেডিসিনে তো অবভিয়াসলি, মানে আপনি কি মেডিসিন না স্যার, আরএমজি, হ্যাঁ, তো ডেফিনেটলি নিউ প্রোডাক্টস। একটা প্রোডাক্ট দেখলাম যে কি জানি একটা প্রোডাক্ট ছিল আরএমজির, মানে ওইটা দিলে মানে আপনার যে কোভিড ভ্যাকসিনের সময় মনে আসছিল যে ওইটা পড়লে কোভিড ভাইরাস হওয়ার এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিপি তো ছিলই। তারপর আরেকটা জানি কি একটা ফ্যাব্রিক্স দেখেছিলাম যে, আচ্ছা। সো সাম রিসার্চ অ্যান্ড মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে, সবাই কিন্তু এভরিবডি ট্রাইং টু মানে ক্ষেত্রে যে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রত্যেক ডিপার্টমেন্ট, ফার্মাসিউটিক্যালসে হচ্ছে, ইতে হচ্ছে, সব জায়গায়, অটোমোবাইলসে হচ্ছে, হ্যাঁ অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে হচ্ছে। অটোমোটিভ কি হেলথ সেফটি অ্যাক্সিডেন্ট হ্যাজার্ডস কমার জন্য, তারপরে আপনার অটো পাইলট করার জন্য, তাই না? বিভিন্ন কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস হচ্ছে। Such a department with the organization serves as the internal consultant if it faces certain problems and seek help. The unit would be several ways. তার মানে কি আপনার যদি নিজস্ব ইন্টারনাল রিসার্চ ডিপার্টমেন্ট থাকে ডেফিনেটলি সেটা ভালো, মানে আপনার জন্য তো সে তো আপনার একজন আউটসোর্স করা আর নিজস্ব ইন্টারনাল ডিপার্টমেন্ট থাকার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আউটসোর্সিং যে করতেছেন সে একটা লিমিটেড টাইমের জন্য আপনার কাজটা করতেছে, সে কিন্তু একান্তভাবেই আপনার জন্য কাজ করছে না। হি হ্যাজ সো মেনি আদার প্রজেক্টস অ্যাজ ওয়েল। তার মানে কি, তারপর আপনার যদি নিজস্ব ডিপার্টমেন্ট থাকে দ্যাটস ডেফিনেটলি গুড, তাই না? আপনার যদি ম্যানেজমেন্ট সার্ভিসেস থাকে, R&D থাকে, দিস আর রিয়েলি গুড। অ্যাডভান্টেজেসগুলো দেখেন যেগুলো হচ্ছে যে অ্যাকসেপ্টেড, মানে দ্য ইন্টারনাল রিসার্চার্স হ্যাভ বেটার চান্স অফ বিং রেডিলি অ্যাকসেপ্টেড বাই দ্য এমপ্লয়িজ, কারণ ডেফিনেটলি আপনার উইদিন দ্য অর্গানাইজেশন, সো উইদিন দ্য অর্গানাইজেশন থেকে যখন কোনো কিছু ফাইন্ডিংস আসে সেটা রেডিলি অ্যাকসেপ্টেবল, কারণ ওটার মধ্যে কি মোর ট্রাস্টি হয়, মোর রিলায়েবল হয়, রাদার দেন বাইরের কেউ একটা আপনাকে ইনফরমেশন দিল সেটা আপনি সহজে বিশ্বাস করতে চাইবেন না। আপনার ইন্টারনাল ডিপার্টমেন্ট হলে দ্যাট উইল বি মোর অ্যাকসেপ্টেড। দ্য টাইম উড রিকোয়ার মাচ লেস টাইম টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার, দ্য ফিলোসফি অ্যান্ড ক্লাইমেট ওয়ার্ক অ্যান্ড সিস্টেম অফ দ্য অর্গানাইজেশন। সো আপনার নিজস্ব ডিপার্টমেন্ট তাহলে তারা অলরেডি জানে আপনার কালচার কেমন, আপনার বিভিন্ন আপনার স্ট্রাকচার কেমন, এটা অবশ্য কম সময় লাগবে। আদারওয়াইজ তাকে আপনাকে বুঝাইতে হবে, আরেকজনকে দিলে বুঝাইতে হবে, তাই না?
দে উড বি অ্যাভেলেবল ফর ইমপ্লিমেন্টিং দেয়ার রিকমেন্ডেশনস আফটার দ্য মানে যারা যারা যেটা বাই করবে সেটা তারা নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারবে থ্রু আউট দ্য অর্গানাইজেশন, খুব বেসিক স্টাফস। দ্য ইন্টারনাল টিম মাইট কনসিডার কস্ট কনসিডারেবল লেস দ্যান দ্য এক্সটার্নাল টিম। এক্সটার্নাল টিম স্বাভাবিক বেশি নিবে, কারণ তার জন্য একটা মানে টাইম বেস আপনার জন্য কাজ করছে। সো ডেফিনেটলি দেয়ার আর সাম অ্যাডভান্টেজেস ফর ইফ ইউ হ্যাভ ইউর ওন ইন্টারনাল রিসার্চ টিম, আই মিন রিসার্চ ডিপার্টমেন্ট। ডিসঅ্যাডভান্টেজও আছে, দে মাইট হ্যাভ লেস ফ্রেশ আইডিয়াস, কারণ তারা একটু স্ট্যাগনেন্ট হয়ে যায়, কারণ তারা একভাবে চিন্তা করতে করতে মানে ওই ভিন্ন চিন্তাটা তাদের মাথায় হয়তো নাও আসতে পারে। অ্যান্ড পার্সপেক্টিভস দ্যাট মাইট বি নিডেড টু কারেক্ট দ্য প্রবলেমস, কারণ আপনি একটাভাবে চিন্তা করতে থাকলেও দেখবেন যে একইভাবেই কাজ করে। আপনি দেখবেন এখন এই যে অনেক টেলিকমিউনিকেশন কোম্পানিজ, ব্যাঙ্কস, তারা ওই যে আপনার বাংলা যে ইয়াতে নেক্সট জেনারেশন প্রোগ্রাম, গ্রামীণ ফোন একটা নেয় এমটিও প্রোগ্রাম, তারপরে আপনার হচ্ছে যে ফ্রেশ গ্র্যাজুয়েটসদেরকে নেওয়া হয়, হাইলি ক্যালিবার্ড ফ্রম ভেরি রেপিউটেড ইউনিভার্সিটিস লাইক আইবিএস, ঢাকা ইউনিভার্সিটি, মানে নর্থ সাউথ, ভেরি গুড কোয়ালিটি স্টুডেন্টস, তাদেরকে মানে রিগোরাস এক্সাম দিয়ে অ্যাসেসমেন্ট দিয়ে তারা দে এন্টার। কেন করে জানেন? এবং দে অলসো দে গুড মানে গুড অ্যামাউন্ট অফ স্যালারি, ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম যেটা আর কি, এমটিওস। হ্যাঁ, এমটিওস ব্যাংকেও আছে আপনার, টেলকোগুলোতে আরও ভালো দেয় মনে হয়, আই গেস অ্যারাউন্ড 80 সামথিং লাইক স্টার্টিং, ঠিক আছে? সো দ্যাটস আ গুড অ্যামাউন্ট ফর আ ফ্রেশার। হ্যাঁ, সো এইগুলো কেন করে, ওয়াই ডু ইউ থিঙ্ক? মানে ইজ ইট, তারপর আপনার কিছু বিজনেস কম্পিটিশন করায়, গ্রামীণ ফোনের যেটা একটা হয় ইনোভেটার্স প্রোগ্রাম, ঠিক আছে, জাস্ট টু জেনারেট সাম আইডিয়াস, ফ্রেশ নিউ আইডিয়াস। কারণ তাদের আউট অফ দ্য বক্স থিঙ্কিং ক্যাপাবিলিটি কিন্তু তাদের এই যে ইয়াং জেনারেশন যারা আছে, দে ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স। আপনি হয়তো একই ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে হয়তো আমরা একটু কী হয়ে গেছি, স্ট্যাগনেন্ট হয়ে গেছি, মানে উই ক্যানট থিঙ্ক আউট অফ দ্য বক্স, আমাদের যে ক্রিয়েটিভিটিটা হয়তো ওভাবে নাই, ঠিক আছে? বাট যারা নাকি ফ্রেশ ব্লাড, ঠিক আছে, ফ্রেশ অ্যান্ড ইয়াং মাইন্ডস, ঠিক আছে, জাস্ট রিসেন্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দে হ্যাভ মোর, মানে দে মাইট হ্যাভ সামথিং ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ থিঙ্কিং, দ্যাট মাইট হেল্প, যেটার কারণে কিন্তু বিভিন্ন যে আপনার যে ইনোভেটার্স প্রোগ্রাম, বিজনেস কম্পিটিশন যেগুলো হয়, সো এগুলোর কিছুটা কিন্তু দেয়ার আর সাম পারপাসেস। সো ওগুলো আপনি ইউ ক্যান ইউজ, সো ইফ ইউ ক্যান গেট ইট ফ্রম আউটসাইড, দেয়ার ইজ স্কোপ ফর সার্টেন পাওয়ারফুল গ্রুপস ইন দ্য অর্গানাইজেশন টু ইনফ্লুয়েন্স অর মিস রিপ্রেজেন্ট সার্টেন ফ্যাক্টস। অ্যান্ড পাওয়ারফুল কিছু গ্রুপস থাকতে পারে যারা যাদের ইয়ার জিনিসটাকে মানে পলিশিং করার জন্য ডেটাটাকে ম্যানিপুলেট করতে পারে না? সো এটা হতে পারে। There is a possibility that the internal researchers are not perceived as experts by the management and hence their recommendations do not get the consideration and attention they deserve. এমন হতে পারে যারা ইন্টারনাল, ওরা তো আমাদের সাথে সারাদিন কাজ করছে, ওরা আর নতুন কী বলবে, ও যা বলবে আমি তো জানি, এরকম চিন্তা ভাবনাও হইতে পারে। সার্টেন অর্গানাইজেশনাল বায়াসেস চলে আসতে পারে, যেন আমি আমার অর্গানাইজেশনকে কিন্তু আমি খারাপ বলতে চাবো না। যখন আমি আমার অর্গানাইজেশন উইদিন দ্য ইন্টারনাল ডিপার্টমেন্ট আমি কাজ করতেছি, তো আমি বলবো তখন কি আমি আমার অর্গানাইজেশনের ব্যাপারে খারাপ বলবো? ভালোই তো বলবো, তাই না? সো ইন্টারনাল অর্গানাইজেশনাল বায়াসেস চলে আসতে পারে, বেসিক। হ্যাঁ, এবার দেখেন এক্সটার্নাল কনসালটেন্টস হলে কী হবে, দে হ্যাভ এ ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স। আমরা যদি এক্সটার্নাল, মানে এতক্ষণ আমরা দেখলাম ইন্টারনাল, এখন এক্সটার্নাল কনসালটেন্টস যদি আমরা নেই, দে হ্যাভ এ ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স ফ্রম হ্যাভিং ওয়ার্ক উইথ ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশনস দ্যাট হ্যাভ হ্যাড দ্য সেম অর সিমিলার টাইপস অফ প্রবলেমস। তার মানে যারা অলরেডি শুধু রিসার্চ নিয়েই কাজ করে, আপনার মতো ব্যাংকের অন্য আরও 5-10টা ব্যাংকের কাজ তারা করেছে, তাহলে আপনার যে স্পেসিফিক যে প্রবলেমটা আছে সেটা কিন্তু তারা আরও দক্ষতার সাথে ফ্রম দেয়ার এক্সপিরিয়েন্স দে ক্যান সলভ ইট বেটার। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা they might have more knowledge of current sophisticated problem solving models through their periodic training programs. কারণ স্পেশালিস্ট অ্যান্ড ডক্টরে দেখেন একজন হার্ট স্পেশালিস্ট, একজন মেডিসিন স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট, দেখেন কেন? বিকজ মোর নলেজ, একটা জিনিসের উপরে তারা স্পেশালাইজ করতেছে, রাইট? দে আর স্পেশালাইজিং অন ওয়ান সিঙ্গেল থিং, সো দ্যাট মেক্স দেম মোর কিক, হ্যাঁ, মোর সফিস্টিকেটেড প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটিস জেনারেট করে। এক্সটার্নাল মানে এখন আপনি আপনার কোম্পানির জন্য এক্সটার্নাল নেবেন না ইন্টারনাল রাখবেন, এখন বেসড অন ইয়োর জাজমেন্ট যে আপনি আপনার জন্য কোনটা বেটার হয়, ইউ ক্যান কম্পেয়ার দিস। ডিসঅ্যাডভান্টেজেস ডেফিনেটলি কস্ট শুড বি হায়ার, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ আপনি যখন এক্সটার্নাল কনসালটেন্ট নেবেন তারা একটু হাই চার্জ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দে নিড এ কনসিডারেবল টাইম বিকজ ফার্স্ট অফ অল দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উইচ ইজ, মানে আই মিন তারা বুঝবে আগে, তাই না, যে কি কোনটা কি বুঝাইতে হবে। দে সেলডম গেট আ ওয়ার্ম ওয়েলকাম নট আর অ্যাকসেপ্টেড বাই এমপ্লয়িজ, সবাই তাদেরকে আবার অ্যাকসেপ্টও করে না, সবসময় তাদেরকে করতে হয় না, বাইরের হুট করে একজন আসছে তার কাছে সব কিছু এরকম অনেক সময় আনওয়েলকামিং হয় আর কি। হ্যাঁ, দে চার্জ অ্যাডিশনাল ফিস ফর দেয়ার অ্যাসিস্ট্যান্স ইন দ্য ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন ফেজেস। অনেক সময় আপনাকে আমি দিয়ে দিলাম রেকমেন্ডেশন, এখন কীভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটার জন্য তারা অনেক সময় দে টেক মোর চার্জেস, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর নাই, 2টা স্লাইড আছে, উইল বি ডান উইথ দ্যাট। সো ইথিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইথিক্স লিগাল, মানে একটা হচ্ছে ইথিক্যাল আর একটা হচ্ছে লিগাল অ্যান্ড ইথিক্সের মধ্যে তো ইউ নো দ্য ডিফারেন্স, রাইট? লিগাল দ্যাট ইজ কি, দ্যাট ইজ বাই পানিশড, ইফ ইউ ভায়োলেট দ্যাট
if you violate any legal, হ্যাঁ, that is being punished, that is legal, মানে you cannot break that law বা that legal condition, ঠিক আছে? whereas ethical হচ্ছে you will not be punished but morally সেই জিনিসটা রাইট না। এখন আপনি ধরেন একটা বাসে উঠলেন, বাসে উঠে বসে আছেন, আপনার সামনে একজন বয়স্ক মুরব্বী উঠলো 70 বছরের। এখন আপনি যদি সিটটা ছেড়ে তাকে বসতে না দেন, সেটার জন্য কিন্তু কেউ আপনাকে পানিশ করতে পারবে না। কেউ পানিশ করবে আপনাকে, বলবে যে আপনি কেন ছাড়লেন না, কারণ আপনার জেল জরিমানা হবে, হবে না। কিন্তু এটা মোরালি কি দাঁড়ায় যে আমি একজন ইয়াং পারসন, আমার জন্য একটা বয়স্ক মানুষ আছে, তাকে আমার বসতে দেওয়াটা এটা একটা মানে ইথিক্যালি রাইট, রাইট? আর ইলিগালের এক্সাম্পলটা কিরকম, যে ধরেন মহিলা সিট আছে, আমি সেটা ছাড়লাম না, তখন সেটা হ্যাঁ, দ্যাটস কাইন্ড অফ মানে এটা আপনি ইউ আর নট ডুইং ইট রাইট, বিকজ ওইটা হচ্ছে শুধুই রিজার্ভ ফর উইমেন, ঠিক আছে? ওখানে বসাটাই ইলিগাল হবে না, আনএথিক্যাল। ইলিগাল তো এটা লেখা থাকে যে সিটটা না দিলে ল এন্ড অর্ডারে আপনার জরিমানা নেই বা জেল হবে না, মানে ল অর্ডার যদি না আসে আর কি। হ্যাঁ, এখন দেখা গেল যে আপনি একজনকে মারধর করলেন, ঠিক আছে? তখন তো ইউ আর বি লাইক ভায়োলেট করতেছেন, তাই না? আচ্ছা, ফাইনালি দ্য এন্ড অফ আওয়ার ক্লাস। মোটামুটি আমরা আজকে সুইফটলি গেলাম, ভালোই ফাস্ট গিয়েছি। সো উই হ্যাভ অলমোস্ট কভার 28 স্লাইডস, ঠিক আছে? 28 or 26 স্লাইডস, ঠিক আছে? So the members that sponsor the research should do it in good faith, pay attention to what the results indicate and pursue organizational interest. তার মানে what is fair? Fair for মানে fair treatment-এ আপনাকে করতে হবে, ethical হইতে হবে, ঠিক আছে? Should do it in good faith and pay attention to what the results. Ethical conduct should be reflected in the behavior of what? For all those. সবাইকে ইথিক্যালি অ্যাক্রুট করতে হয়। আপনি চাইলে তো একটা ভুল তথ্য দিতেই পারেন, আপনাকে তো কেউ আমি না করতে পারবো না, আমি না করতে পারবো, আপনি একটা রং মিস্টেক দিলেন। সো ইথিক্যাল হওয়ার ট্রাই করে, ট্রাই টু ডু দ্য রাইট থিং, তাই না? The researcher who conduct the investigation, the participants who provide the data, the analyst who provide the results, and the entire research team that presents the interpretation of the results and suggests alternative solutions. Okay, so that's it. বুঝতে পেরেছেন? সো হোপফুলি আপনাদের যদি কারো কোনো থাকেন যে ইফ দেয়ার লাইক কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে রিলেটেড কোনো কিছু বোঝার, আপনারা মানে এই ক্লাস টাইমের পরেও আমার অফিস আওয়ার আছে, ওখানে আপনারা আসতে পারেন, উই ক্যান ডিসকাস, নো ওয়ারিজ, ঠিক আছে? আপনার যে কোনো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোনো প্রবলেমস, ঠিক আছে? আমারও ইনফরমেশন মানে আমি শুধু যে আমি সব জানি ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে ডেফিনেটলি, বিকজ আপনাদের যে বিভিন্ন এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করবেন, ঠিক আছে? ইটস আ মোর লাইক আ এঙ্গেজিং সেশন, বুঝতে পেরেছেন? কারণ ইটস আমি এই যে আজকে মানে আপনি যে কোর্সে এটা একটা এক্সাম শিডিউলটা একটু বলবেন, মানে কি কি সরি মানে এক্সামের মানে কি থাকতে পারে? মিড টার্ম আগে শেষ করেন, কোশ্চেন শেষ করেন, তারপর আগে আমরা কোর্স ওয়ার্ক শেষ করি, তারপর এক্সামে যাই। এক্সামে তো আপনার এগুলো থাকবে, এক্সামের আগে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? এখন এক্সাম নিয়ে এত বদর করেন না, আপনি আগে মানে ফোকাস অন দ্য ক্লাসেস, ঠিক আছে? জিনিসগুলো একটু পড়েন, শিখেন, দেখেন কি বলছে, নিজেও কিছু জানার চেষ্টা করেন, নেটে ঘাটেন, ঠিক আছে? বইটাও আমি সব কিছু দিয়ে দেবো, রিসোর্সেস ম্যাটেরিয়ালসগুলো, এগুলো একটু দেখেন, আপনি নিজের থেকেও মানে করেন। আমি তো যতটুকু জানতে পেরেছি অতটুকু আপনাকে ডেলিভার করতে পারবো, এর বাইরেও তো অনেক কিছু আছে, তাই না? এমন না যে আমি সব জানি। হ্যাঁ, আমি দিয়ে দিব, আপনারা দেখেন, আপনারা অনেক কিছু আছে, ডিসকাশন করেন, উই ক্যান ডিসকাস, উই ক্যান ওপেন এন্ডেড কোয়েশ্চেন সেশনস, ঠিক আছে? তারপর আপনাদের বিজনেস এক্সপিরিয়েন্সগুলো আপনারা শেয়ার করবেন, যে আপনি কী কী ফেস করছেন, আপনার জব এক্সপিরিয়েন্সে কী কী ফেস করছেন, সো অনেক কিছু উই ক্যান ডিসকাস। সো ওকে, থ্যাংক ইউ ফর দিস ক্লাস। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আবার নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে।